আচ্ছা, বাংলাদেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পর্দার আড়ালে কোন প্রতিষ্ঠানগুলো কাজ করে সেটা কি আমরা ভেবে দেখেছি? এরকমই একটি প্রতিষ্ঠান হল এফবিসিসিআই, দেশের সবচেয়ে শক্তিশালী ব্যবসায়ী সংগঠন। কিন্তু এই প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে এখন বেশ জোরালো কথাবার্তা হচ্ছে। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব দেশের অর্থনীতির জন্য এত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান কি তার পথ হারিয়ে ফেলেছে, আর যদি হারিয়েই থাকে তাহলে একে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার উপায়ই বা কী? তো আলোচনার শুরুতে চলুন একদম সহজ করে বুঝে নিই একটা অ্যাপেক্স চেম্বার আসলে কি করে। সহজ ভাষায় বলতে গেলে এটা হলো দেশের হাজারো ব্যবসা প্রতিষ্ঠান আর সরকারের মধ্যে একটা সেতুর মতো। ধরুন পোশাক শিল্পের মালিকরা বিদেশে পণ্য পাঠাতে গিয়ে একটা নতুন সমস্যায় পড়লেন, তখন এফবিসিসিআই এর কাজ হলো সেই সমস্যাটা সরকারের কাছে এমনভাবে তুলে ধরা যাতে একটা কার্যকর সমাধান আসে, অর্থাৎ ব্যবসার মাঠের সমস্যাগুলোকে নীতিতে রূপ দেওয়াই এর মূল কাজ। এফবিসিসিআই এর অফিসিয়াল ভিশন বা লক্ষ্যটা একবার দেখুন। বেশ বড় এবং চমৎকার একটা উদ্দেশ্য, তাই না? দেশের একদম ছোট ব্যবসা থেকে শুরু করে সবচেয়ে বড় শিল্প, সবার জন্য নীতি নির্ধারণ আর বিনিয়োগের সুযোগ তৈরিতে সেরা হয়ে ওঠা। কাগজে কলমে এটাই তাদের মূল লক্ষ্য। কিন্তু আসল প্রশ্নটা হলো, যে ইঞ্জিনটা দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার কথা সেটাই যদি বিকল হয়ে যায়, তখন কি হবে? এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। দেখুন, বাংলাদেশের যে $1 ট্রিলিয়ন ইকোনমি হওয়ার স্বপ্ন, সেটাকে বাস্তবে রূপ দিতে এফবিসিসিআই এর কিন্তু একটা বিশাল ভূমিকা রাখার কথা। মানে এই প্রতিষ্ঠানটির ওপর দেশের অর্থনীতির অনেক বড় একটা দায়িত্ব দেওয়া আছে। চলুন দেখি এই লক্ষ্যে তাদের ঠিক কি করার কথা। এখানে এফবিসিসিআই এর মূল কাজগুলো দেখা যাচ্ছে। সরকারের সাথে বসে দেশের ব্যবসার জন্য ভালো পলিসি তৈরি করা, নতুন রপ্তানির বাজার খোঁজা কিংবা বিদেশে বিনিয়োগকারীদের বাংলাদেশে আসতে আগ্রহী করে তোলা, এরকম অনেক কিছুই এর কাজের মধ্যে পড়ে। বোঝাই যাচ্ছে এই প্রতিষ্ঠান যদি ঠিকঠাক কাজ করে তাহলে দেশের অর্থনীতির জন্যই ভালো। এবার আসা যাক মূল সমস্যায়। বিজনেস কনসালটেন্ট জনাব মোহাম্মদ জয়নাল আবদিন প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থাকে বোঝানোর জন্য একটা খুব শক্তিশালী শব্দগুচ্ছ ব্যবহার করেছেন, আর তা হল মৃত হাতি। জনাব মোহাম্মদ জয়নাল আবদিনের মতে এই সমস্যাটা আসলে একটা প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, আর এই ব্যর্থতাকে বোঝানোর জন্য তিনি মৃত হাতির রূপকটি ব্যবহার করেছেন। এর মানে হল প্রতিষ্ঠানটি এখন বিশাল এক হাতির মতো, যা বাইরে থেকে দেখতে অনেক বড়, অনেক প্রভাবশালী, কিন্তু ভেতরে ভেতরে এর প্রাণ নেই, কার্যকারিতা হারিয়ে ফেলেছে। এটা দৃশ্যমান কিন্তু দুঃখজনকভাবে গতিহীন। আদর্শ আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা এখানে একদম পরিষ্কার। দেখুন, যেখানে থাকার কথা ছিল পলিসি অ্যাডভোকেসি, সেখানে ঢুকে গেছে রাজনীতিকরণ। যেখানে সব সদস্যের প্রতিনিধিত্ব করার কথা, সেখানে প্রতিনিধিত্ব চলে গেছে একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে। আর একটা পেশাদার শক্তিশালী সচিবালয়ের জায়গায় রয়েছে দুর্বল প্রশাসনিক ব্যবস্থা। ৮০, শুধু সংখ্যাটা ভাবুন, প্রায় ৮০ জনের একটা বোর্ড। এত বড় একটা বোর্ড চালানো যে কতটা কঠিন তা সহজেই বোঝা যায়। আর এর ফল কি হয়? ব্যবসার জরুরি সমস্যাগুলো নিয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। দিনের পর দিন শুধু আলোচনাই চলতে থাকে। আর যখন কোনো সমাধান আসতে দেরি হয়, তখন বিনিয়োগকারীরাও আস্থা হারাতে শুরু করে। এই পতনের পেছনে অনেকগুলো কারণের মধ্যে কয়েকটি এখানে তুলে ধরা হয়েছে। যেমন মনোনীত পরিচালক প্রথা। এর মানে হলো কিছু পরিচালক নির্বাচন ছাড়াই সরাসরি বোর্ডে চলে আসেন। এতে হয় কি, যোগ্যতার চেয়ে লবিং বা যোগাযোগটাই বড় হয়ে দাঁড়ায়। ফলে অনেক যোগ্য ব্যবসায়ী নেতৃত্ব দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। এর সাথে তো দুর্বল সচিবালয় আর রাজনীতির প্রভাব তো আছেই। তো সমস্যা তো অনেক। এখন প্রশ্ন হলো সমাধান কি? চলুন জনাব মোহাম্মদ জয়নাল আবদিনের প্রস্তাবিত একটি 3 স্তরীয় সংস্কার পরিকল্পনার দিকে নজর দেয়া যাক, যা হয়তো প্রতিষ্ঠানটিকে আবার কার্যকর করে তুলতে পারে। পুরো পরিকল্পনাটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, খুব অল্প সময় অর্থাৎ 0 থেকে 6 মাসের মধ্যে প্রতিষ্ঠানটিকে স্থিতিশীল করা। এরপর 6 থেকে 18 মাসের মধ্যে এর প্রশাসনিক কাঠামোটা নতুন করে সাজানো। আর সবশেষে দীর্ঘমেয়াদে ভালো পরিবর্তনগুলোকে স্থায়ী রূপ দেওয়া। দেখে মনে হচ্ছে এটা একটা গোছানো আর বাস্তবসম্মত পরিকল্পনা। প্রথম ধাপের লক্ষ্য হল
খুব দ্রুত কিছু ইতিবাচক পরিবর্তন এনে সদস্যদের বিশ্বাস ফিরিয়ে আনা, যেমন একটা পলিসি ট্রায়াজ ডেস্ক চালু করা যা ব্যবসায়ীদের সবচেয়ে জরুরি সমস্যাগুলো নিয়ে সবার আগে কাজ করবে। এতে সদস্যরা বুঝতে পারবে যে প্রতিষ্ঠানটি সত্যি তাদের জন্য কাজ করছে। এরপর মধ্যম মেয়াদে হাত দিতে হবে একদম ভেতরের সিস্টেমে, যেমন মনোনীত পরিচালক প্রথা বাতিল করা এবং বোর্ডের আকার ছোট করে আনা, যাতে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এবং জবাবদিহিতা বাড়ে। আর সবকিছু ডিজিটাল করে ফেললে তো স্বচ্ছতা আসবেই। আর সব শেষ ধাপটা হলো এই ভালো পরিবর্তনগুলোকে একদম স্থায়ী করে ফেলা, যেমন একটা স্কুল অফ ট্রেড তৈরি করা যা নতুন প্রজন্মের ব্যবসায়ীদের আরও দক্ষ করে তুলবে, অথবা সরকারের সাথে এমন একটা সম্পর্ক তৈরি করা যা রাজনৈতিক হস্তক্ষেপ থেকে প্রতিষ্ঠানটিকে দূরে রাখবে। এর মূল উদ্দেশ্য হল এফবিসিসিআইকে একটা বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করা। তাহলে আমরা দেখলাম একদিকে আছে এফবিসিসিআই-এর বিশাল প্রতিশ্রুতি, আর অন্যদিকে আছে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা পরিষ্কার রোডম্যাপ। কিন্তু প্রশ্নটা হলো, এই রূপান্তর কি আসলেই সম্ভব? আর এই যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে, এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ভাবনা নয়। বিশ্বের অনেক দেশেই কিন্তু এমন সফল মডেল আছে, যেমন ভারতের এফআইসিসি, তুরস্কের টিওবিবি বা ব্রাজিলের অ্যাপেক্স ব্রাজিল। এই প্রতিষ্ঠানগুলো দেখিয়ে দিয়েছে যে সঠিক পথে হাঁটলে এ ধরনের সংগঠন সত্যিই নিজ নিজ দেশের অর্থনীতির জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। তো শেষ প্রশ্নটা হলো, এফবিসিসিআই কি পারবে এই মৃত হাতির ইমেজ থেকে বেরিয়ে এসে আবার দেশের অর্থনীতির সত্যিকারের পলিসি ইঞ্জিন হয়ে উঠতে? বাংলাদেশের $1 ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন সত্যি করতে হলে এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করা কিন্তু খুবই জরুরি।